আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই এই পডকাস্টে একটু ভিন্ন ধরনের অতিথিদের নিয়ে এসেছি। আমরা সবাই টের পেয়েছি এবং জানি এবং অত্যন্ত এটা নিয়ে চিন্তায় আছি, চিন্তায় থাকারই কথা, যে গত 21শে নভেম্বর একটা মাঝারি ধরনের আর্থকুইক ঢাকার ভিতরে হয়ে গেছে, যেটার এক্সপিরিয়েন্স আমাদের ওইভাবে আগে ছিল না আর কি, তাও আবার শুক্রবার সকাল 10:30টায়। তো এই সম্পর্কে অনেক ঠিক ভ্রান্ত এবং এর পরে কী করা দরকার, এর আগে কী করা দরকার ছিল, এগুলো নিয়ে একটু সামান্য আলোচনা করলে পরে এক্সপার্টাইজের সঙ্গে আমার মনে হয় যে সবার জন্য এটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। উল্লেখযোগ্য যে এখানে আমি ম্যানেজিং ডাইরেক্টর বিটিআইয়ের সঙ্গে সঙ্গে আই এম এ সার্টিফাইড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অলসো। সো আমি হোস্টিং করছি, কিন্তু যে দুজনকে হোস্টিং করছি ওনারা আবার আমার থেকেও কোয়ালিফাইড। একজন হচ্ছে আমাদের শামসুল আলম সাহেব, ইঞ্জিনিয়ার শামসুল আলম সাহেব, হুজ এ প্র্যাকটিসিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আর্কিটেক্টরা খুবই পছন্দ করে তাকে, ক্লায়েন্টরাও পছন্দ করে, অ্যান্ড উনি ওনার ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি চালান। আর তার পাশেই আছেন বাংলাদেশের যে লাইসেন্সধারী যে কজন 124 জন বোধ হয় এখন, আরও পরীক্ষা হয়েছে, কিছু বেড়েছে আরও। যাই হোক, যে কজন স্বল্প সংখ্যক স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে তাদের ভিতরে ভেরি রিসেন্টলি কোয়ালিফাইড হওয়া, অনেক দিন ধরে কাজ করছে একই সাবজেক্টে, ভেরি সায়েন্টিফিক্যালি, ইঞ্জিনিয়ার ইশতিয়াক। তো দুজনকেই ধন্যবাদ এই শর্ট টাইমের ভিতরে আমাদের এখানে আসার জন্য। আর আমাদের ডিসকাশনটা আজকে এমনভাবে হবে যাতে সাধারণ জনগণ যারা আছে, জনগণ না মানে সাধারণ মানুষ যারা আছে, তারা যেন জিনিসটা বুঝতে পারে, কি করতে হবে বুঝতে পারে, এবং কি করা উচিত ছিল সেটা বুঝতে পারে। তো আমি একটু প্রিঅ্যাম্বল বলে নিই যে আর্থকুইক কী আসলে। আর্থকুইক এটা মোরালেস আমরা শুনি সবাই, তারপরে খুব সফট করে বললে পরে যে ভূপৃষ্ঠের নিচে, অনেক নিচে, সেটা 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে, প্লেট আছে। প্লেট মানে সারফেস, যেটা আগ্নেয়গিরির পরে যে সারফেসটা রয়ে গেছে, সে সারফেসগুলির ভিতরে কোনো কোনো জায়গায় ফাটল আছে, সে যেটাকে আমরা ফল্ট বলি। এই ফাটলের 2টা ফাটল আমাদের বাংলাদেশের নিচ দিয়ে গিয়েছে। এই 2টা ফাটল না গেলে পরে অনেক ভালো হতো, কারণ তাহলে চান্সই থাকতো না, বাট আনফর্চুনেটলি গিয়েছে। বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার উই হ্যাভ ফাউন্ড আউট, অ্যান্ড আদার যারা এটার সঙ্গে জড়িত আছে, জিওটেকনিক্যাল এবং আর্থকুইক ইঞ্জিনিয়ার, সিসমিক ইঞ্জিনিয়ার যাতে বলে, যে একটার থেকে আর একটা অনেক সময় যেহেতু আলাদাভাবে প্লেস করছে, মুভমেন্ট হয়। এই মুভমেন্টটা ছোটো ছোটো করে হচ্ছেই, হতে 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 এক সময় গিয়ে একটার পাশে আর একটা ঘষা খেয়ে অনেক এনার্জি এখানে স্টোরড হয়। তারপরে সাডেনলি আর একটা রিলেটিভ মুভমেন্ট হলে পরে হঠাৎ করে একটা সরে যায়। এই সরে যাওয়ার সময় অ্যাকচুয়ালি নিচের থেকে একটা বিশাল ঝাঁকুনি, যেটাকে আমরা ম্যাগনিটিউড বলি, সেটা উপরের আর্থ সারফেসে আসে। এবং এটা যে বললাম, যেটা কিন্তু 10 থেকে 50 কিলোমিটার নিচে হয়। 10 কিলোমিটার ইজ ওয়ান অফ দ্য মিনিমাম ওয়ান। তো এই যেখানে এটা এই ফ্রিকশনটা থেকে এনার্জি উৎপন্ন হয়, ওই জায়গাটাকে বলা হয় ফোকাল পয়েন্ট। আর ফোকাল পয়েন্টের ঠিক উপরে যেটা সারফেস, আর্থ সারফেসে মানে আমাদের পৃথিবীর সারফেসে, সেই সারফেস থেকে কত দূরে আমরা আছি, যেরকম নস্যি দিতে হয়েছে সেখান থেকে আমরা 30 কিলোমিটার দূরে, এটাকে বলা হয় এপিসেন্টার। ওই যেখানে উৎপত্তি সেটা এপিসেন্টার, আর এই দূরত্ব হলো এপিসেন্টার ডিস্টেন্স আর কি। তার সঙ্গে সঙ্গে একটা থার্ড প্যারামিটার আছে, যেটা কতটুকু শক্তিশালী, যে কোনো ইউনিটে ধরলে পারি। এই 3টা প্যারামিটার এবং কত দূরে, কতটুকু শক্তিশালী এবং কতক্ষণ ধরে এটা স্থায়ী থাকবে, যেটাকে টাইম পিরিয়ড বলা হয়। সো টাইম পিরিয়ড, এপিসেন্টার থেকে কত দূরে, আর কত ম্যাগনিটিউড বা কত শক্তিশালী, এই 3টাকে ফর্মুলেট করে বিভিন্ন সময়ে বছরের পর বছর
অনেক রিসার্চ করে কিছু কিছু ফর্মুলা এভুলেট করা হয়েছে। এই ফর্মুলাটাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইনারদের জন্য আমাদের দেশের কোডে তো আছেই, বেসিক্যালি এটা আমেরিকান অ্যান্ড জাপান কোডে সবচেয়ে ডিটেল আছে, সেখান থেকে আমাদের দেশের জন্য কাস্টমাইজ করে আমাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, যেটাকে ধরে ইস্তেহাক সাহেবের মতো ডিজাইনাররা কিংবা আলম সাহেবের মতো যারা স্ট্রাকচারাল ডিজাইন করেন আর্থকুইকের জন্য ডিজাইন করে থাকে। এখন রিক্টার স্কেলটা হলো অ্যাকচুয়ালি রিক্টার একজন ভদ্রলোকের নাম, যিনি এই সিসমিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেন। উনি দেখলেন যে তিনটা আলাদা করে বলা তো মুশকিল, এটাকে একটা কমন স্কেলে নিয়ে আসা। সো গ্রাফিক্যালি তিনটা একসঙ্গে মিলার পরে উনি একটা গ্রাফিক স্কেল দিয়েছেন, সেখানে ম্যাগনিটিউড, টাইম পিরিয়ড এবং এপিসেন্টারের ডিস্টেন্স, এই তিনটাকে বিলালে পরে একটা স্কেল আসে, যেটার ইট ইজ এ সংখ্যা। এই সংখ্যাটা থেকে মানে ইটস এ লগারিদম সংখ্যা, মানে 5-এ যা হবে 6-এ তার 10 গুণ বেশি হবে, নট 1 গুণ। কিন্তু তো মডারেট বলা হয় অ্যাবাউট 3 থেকে 4, 4.5 পর্যন্ত, আর সিভিয়ার বলা হয় মানে 6-এর উপরে চলে গেলে সিভিয়ার, ওদিকে একেবারে 9 পর্যন্ত জাপানে ইজ কোয়াইট কমন, অলসো ইন লস অ্যাঞ্জেলেস অ্যান্ড আদার এরিয়াস। আর এর নিচে যেগুলি হয় দোজ আর প্রিটি মৃদু ভূমিকম্প বলে, যেটা আমরা টেরও পাই না মোস্ট অফ দ্য টাইমে। তো এই হলো 3 ভাগে আমি ভাগ করলাম, বিকজ বাংলাদেশ 3 ভাগে ভাগ হয়ে গেছে এই দুইটা প্লেটের নিচে। আরও ফার্দার একটুখানি বলে রাখি যে আমাদের মিড জোনের কাছাকাছি পড়েছে ঢাকা, সিভিয়ার জোনের কাছাকাছি পড়েছে সিলেট অ্যান্ড উপরে নর্থ ইস্ট যেটা, এবং মোটামুটি ভূমিকম্প ঝুঁকি ছাড়া যেটা আছে সেটা হলো নিচের জোনটা, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, খুলনা, সাউথ ওয়েস্ট, যশোর, খুলনা অ্যান্ড অল দোজ। এখন ভূমিকম্প একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেটা এখনও পুরোপুরিভাবে ইঞ্জিনিয়াররা কেন, সিসমোলজিস্টরাও কিংবা যারা ভূতত্ত্ব নিয়ে কাজ করেন তারাও এটার এক্স্যাক্ট ফর্মুলেশনটা বের করতে পারেননি, ইন দ্য সেন্স যেটা কবে আসবে, ওয়ার্নিং দেওয়া কিংবা কত দূরে হবে কিংবা কীভাবে আসতে পারে। তো মোটামুটি এটাকে অ্যাকচুয়ালি ওয়ার্নিং হিসাবে নেয় পশু পাখিরা এবং পার্টিকুলারলি পাখিরা। সো পাখিদের খুব বেশি যদি অস্থির হতে দেখা যায়, কালকেই আমার বাসার ওখানে দেখছিলাম, একটা ভিডিও দিয়েছি, এবং বাদর হঠাৎ থেকে কোথাও যেন বাদর খুব দৌড়াদৌড়ি করছে। সো দ্যাট ইজ এ সাইন যে আফটার ফিউ মিনিটস, ইটস নট ভেরি লং টাইম, ফিউ মিনিটস বাসার ভিডিও ক্যামেরা দেখছি বিড়ালটা অস্থির হয়ে যায়, বিড়াল অস্থির হয়ে যায়। তো দিস ইজ অনলি সাইন। আর যারা একেবারে মাটির কাছে থাকে, নিচের থেকে কেঁচো এবং মাটির ভূপৃষ্ঠের নিচে পিঁপড়া টিপড়া এগুলি উঠে আসে। সো সেই হিসাবে আমরা এখন প্রিহিস্টোরিক যুগের উপরেই বাস করছি। তো যাই হোক, পৃথিবীময় এটা নিয়ে এখনও কাজ চলছে, আরও চলবে। কোনো একটা সময় আসবে যে যখন অ্যাকচুয়ালি হয়তো বলা যাবে যে আপনার ঘড়িতে 1 ঘন্টা সময় দেওয়া হলো, এটা একটা সময় হয়তো আসবে, কোনো অবশ্যই আসবে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের এখন যা যা আছে সেটা হিসেবেই চলতে হবে। তো রিসেন্ট ভূমিকম্পের পরে আমি প্রথমে আমাদের বাইরের অতিথি যিনি আছেন, আমাদের শামসুল আলম সাহেব, ইঞ্জিনিয়ার শামসুল আলম সাহেব, আমি যতদূর বললাম আর্থকুইক সম্বন্ধে আপনি কি এর সঙ্গে কিছু আরও যোগ করতে চান নাকি? না, আর্থকুইকের ব্যাপারটা আপনি যেটা বললেন, সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমাদের আগে থেকে জানার কোনো উপায় নাই, এবং যে কোনো সময় হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যদি কিছু বিষয়ে জ্ঞান থাকে, যে আমার জ্ঞান আছে এই হাঁড়িটা গরম হতে পারে, আমি গরমটা ধরবো না, বা এই পানিতে আমি যেমন সাঁতার জানি না, আমি 4 ফিটের বেশি পানির আশেপাশে যাই না, কারণ 6 ফিট পানি হলে আমি শেষ। আর অতএব সেরকম আর্থকুইকের ব্যাপারেও কিন্তু কিছু জ্ঞানের দরকার আছে। একটা বিল্ডিং কাঁপছে, সে সময় আমাকে দৌড়ে বেরোতে হবে না, আমাকে কোথায় যেতে হবে, আমি ঘরের মধ্যে থেকে বেরোনোর কোনো উপায় নেই, তাহলে ঘরে কোন জায়গাটাতে আশ্রয় নেব, এই জ্ঞানগুলো একটু ব্যাপকভাবে লোকের মধ্যে প্রচার হওয়া দরকার। বেশিরভাগ লোকজন এই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে স্ট্যাম্পিড হচ্ছে, তারপরে
এবং আমার বাড়িটাকে আমি কী করে সাজাবো। যেমন আমাদের এই আর্থকোয়েকে যতটুকু লোক মারা গেছে, ছাদের উপর থেকে প্যারাপেট ওয়ালের ইট পড়েছে, রেলিং পড়েছে। সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই জ্ঞানটা কিন্তু নতুন না। বহুদিন আগে এফআর ক্যান্সারের যে 4টে বই বেরিয়েছে, সিস্টেম অ্যান্ড কনসেপ্ট, স্ট্রাকচারাল ডিজাইন অফ টল বিল্ডিং, এটা 85 সালের দিকে প্রস্তাবনায় ছিল। ওটার মধ্যে উনি যে 5-6টা পয়েন্ট বলেছেন, আমাদের এখানে অলরেডি 3টে ঘটে গেছে। অথচ আমাদের উচিত ছিল এটা ব্যাপকভাবে প্রচার করা লোকজনকে। বাবা তুমি বাড়ি বানানোর সময় ইট দিয়ে প্যারাপেট গাঁথ বানা, রেলিংটা ঠিক মতো বাঁধবা, এগুলো। কিন্তু এই খুবই সামান্য একটা এর জন্য একটা মেডিকেল স্টুডেন্ট মারা গেল। আরও যে কোনো জীবনই মূল্যবান, একটা তরুণের জীবন অনেক, আমার মনে হয় তার চেয়ে আরও বেশি মূল্যবান। জাস্ট এই জ্ঞানের এর জন্যই মারা গেল। আমাদের এই প্রচারটা হয় কি, কয়েকদিন আর্থকোয়েক হওয়ার পরে খুব গরম গরম থাকে, সবাই জানতে চায়। তারপরে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, শুধু তাই না, তারপরে আবার আমরা ফ্রিস্টাইল কনস্ট্রাকশনে চলে যাই, যে পরিস্থিতিকে আরো খারাপ করি। এটাই হলো বড় সমস্যা। এখন আলম সাহেব, আমরা তিনজনই এখানে প্র্যাকটিসিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, পার্টিকুলারলি উইথ দি দুই রকমের অ্যানালাইসিস হয়। একটা হলো স্ট্যাটিক, বাট মোর প্রেসাইজ ইজ ডাইনামিক। তো ইশতিয়াক এবং আলম দুজনই নাম ধরেই বলছি, হ্যাঁ, তো দুজনই এটা খুবই প্র্যাকটিস করে থাকো। হ্যাঁ, এখন এই যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর, এটা অবশ্য আমাদের ডিএনএর মধ্যেই আছে আর কি, আমরা অস্থির হয়ে সবাই বুঝি না বুঝি সব কিছু বলে ফেলে। অর্থাৎ মানে একজনের জ্বর আসলো, সঙ্গে সঙ্গে গিয়ে হার্ট স্পেশালিস্টের কাছে গিয়ে একেবারে অপারেশন করে ফেললো আর কি, অলমোস্ট সেই অবস্থা। সো এটা হওয়ার পরে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি কি ঘুমিয়েছিলে আর্থিকের সময়, তুমি কি টের পেয়েছো? আমি টের পেয়েছি, বাট আসলে আমি ঘুমিয়ে থাকিনি, মানে আমি শুয়েছিলাম। বিকজ জাস্ট ইউ হ্যাভ সেড যে এই প্যানিক থেকে অনেক কিছুই হয়, বাট ফার্দার প্যানিক আরও তারপরে হয় যে ওখানে যারা সচেতন কিন্তু জ্ঞানের পরিধি সীমিত, অবভিয়াসলি আমাদের সবারই না, যার যার ক্ষেত্রে তারা যখন দুই একটা ক্র্যাক ইন এ বিম অর ইন এ কলাম অর ইন এ ওয়াল, যেখানেই হোক না কেন, এটা দেখে খুব স্কেয়ারি হয়ে যায়। স্কেয়ারি হয় অবশ্যই প্রথমে তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে, হু আর নন ইঞ্জিনিয়ার আবার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করে, এবং এখানে কিছু প্রফেশনালসও আছে যারা জিনিসটা না ইনভেস্টিগেট করে একটা কনক্লুশনে চলে যায় আর কি। এমন কনক্লুশনে যায় যে কেউ বাসা ছেড়ে চলে যাবে কিনা এটাও চিন্তায় চলে যায়। কেউ আবার আননেসেসারিলি অথরিটিস যারা আছেন, যেখানে অত এক্সপার্ট নাই, সে অথরিটিসের কাছে তাদের কাছে গিয়ে নানা রং ইনফরমেশন দেয়। সো এই যে আমাদের মেসেজ ড্যামেজ, মানে রং মেসেজ দিয়ে স্কেয়ার করে যে ড্যামেজটা আসে, সেই ড্যামেজটাও কিন্তু কম না, কোনো অংশই কম না। হ্যাঁ, সো হোয়াট ডু ইউ সাজেস্ট, যে আমাদের একটা তো হলো যে আচ্ছা এখানে কিন্তু ভূমিকম্প পরবর্তী যেখানে ওরকম ক্ষতি হয় নাই, কিন্তু কিছু ক্র্যাক দেখা গেছে, এটা কোন ক্র্যাক কিরকম হলে ব্যাপারে কি হতে পারে, এই ব্যাপারে একটু এলাবোরেট করে ভালো হয়। মানে আমাদের কিন্তু একটা জিনিস, যে ভূমিকম্পে যে আমরা ডিজাইনটাই যেটা করি, সেখানে কিন্তু কনসেপ্ট হলো স্ট্রং কলাম উইক বিম। আমরা কখনো চাই না যে আমাদের কলাম ফেল করুন, মানে পাটা তো শক্তি হবে, কিন্তু উইক বিম মানে কি, আমি চাচ্ছি যে কোনো যদি ফাটাফাটি হয় আমার বিমটাতে ফাটুক, আমি সহজে মেরামত করতে পারবো, আমার স্ল্যাবটা ফাটুক বা লিফট করে ছোট বিমটা ফাটুক। কিন্তু আমরা যে কোনো ফাটা দেখে না বুঝে যদি একটা প্যানিক ক্রিয়েট করি, প্রথম কথা হলো আমাদের যে ফিলার ওয়ালগুলো, পার্টিশন ওয়ালগুলো, সেটা তো জাস্ট দাঁড়িয়ে আছে, মেশিনারি ওয়াল আপনার মোটর স্ট্রেংথের উপর দাঁড়িয়ে আছে। যখন ওটাকে নাড়া দেওয়া হয়, অবভিয়াসলি কিছু ফাটা আসবে, এবং সত্যি কথা বলতে কিছু ফাটা আগে থেকেই থাকে। যেমন ধরেন আপনার একটা কলাম হলো আরসিসি, ব্রিক হলো আরেকটা, দুটো ডিসিমিলার মেটেরিয়াল। বিজ্ঞান কি বলে, দুইটার কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচারই আলাদা, দুইটা ওখানে কিন্তু একটা হালকা ফাটা আছে। যখন শেকটা দিচ্ছে তখন ফাটাটা প্রমিনেন্ট হচ্ছে, এর সাথে বিল্ডিং ফেলিওরের কোনো সম্পর্ক নাই। সিমিলারলি আমাদের যে মোটর জয়েন্টের যে কাজগুলো হয় সারাদিন ধরে হয়, আমরা কি এত মেনটেন করি যে 3 ফিট গাঁথনির পরে একদিন গ্যাপ, তারপর মোটর মানে মেশানোর 3 ঘন্টার মধ্যে ইউজ করে ফেলতে হবে,
তা তো হয় না। কিছু কিছু জায়গাতে উইক মোটর থাকে, ওটা এমনি সময় ঠিক ছিল, যখন একটু খায় শেক খায় ওখানে কিছু ফাটা আসে। এখন যে কোনো ফাটা বলেই যদি লোকজন হইচই করে শুরু করে তাহলে তো খুব মুশকিল। আমার মতে যতক্ষণ না কলাম বিম কলামের জয়েন্টে কোনো ক্র্যাক ডেভেলপ করেনি সেটা নিয়ে চিন্তা করার কিচ্ছু না। এবং সেই ক্র্যাকও প্রোপোগেট করেছে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? এটা কি উপরে ক্ল্যাডিং এর হ্যাঁ, না প্লাস্টারের, সেটা ভিতরে মেইন কংক্রিটে গেছে নাকি, তারপরে ইনভেস্টিগেশনটা হইতে, তার আগে স্যার আমরা কিন্তু ধরেই নেই যে ক্র্যাক সেকশন ডিজাইন করতে আমরা ক্র্যাক ডিজাইন করছি, ক্র্যাক হয়ে যাবে এটা কিন্তু আমরা ধরেই ডিজাইন করছি, ধরেই ডিজাইন করা হয়েছে। এটা দর্শকদের জন্য বলছি, মানে ক্র্যাক সেকশন ডিজাইন করাটা এক্সপ্লেইন করে দিয়ে জি, মানে দ্য রিইনফোর্স কংক্রিট মাস্ট মানে when it's taking load এটা বেন্ডিং এর সময় ক্র্যাক করবে ভিতরে, এটা ধরে নেওয়া হয়। ক্র্যাক না করলে এটা এফেক্টিভ হবে না, বিকজ লোহা যেটা স্টিল সেটা নেয় টানতে পড়ে, যেটাকে আমরা টেনশন বলি, আর কংক্রিট নেয় কম্প্রেশন, যেটা চাপ নেয়। হ্যাঁ। সো একটা বিমের কথা বলছি, কলামেও তাই। একটা বিম যদি এরকম হয় আর এটা যদি এরকম বেন্ড করে, নিচের দিকে এই জায়গাটায় মাঝামাঝি এই জায়গাটায় টেনশনটা হয়, অর্থাৎ টান দেয়। কংক্রিট আবার টান নিতে পারে না, টান নিতে না পারলে কংক্রিট ওখানে এমনি ফেটে যায়। তো ওই জন্য বলছি যে ক্র্যাক সেকশন, কংক্রিট ফাটলে তখন স্টিল সঙ্গে সঙ্গে ধরে নেয় ব্যাপারটা। রিইনফোর্স মানে আমি একজনকে সাহায্য করছি, সো স্টিল ইজ আ রিইনফোর্স অফ কংক্রিট, রিইনফোর্সমেন্ট, এক্স্যাক্টলি। আর উপরের দিকে তখন এরকম বেন্ড করলে পরে উপরের দিকে চাপ হয়, which is a compression. So concrete takes the compression and steel takes the tension. এবং একটু আগে আলম সাহেব যেটা বললেন যে এটা হলো বিমের ক্ষেত্রে, আমরা কিন্তু আমরা না মানে ইঞ্জিনিয়ার আর কি, ইঞ্জিনিয়ারদের থিওরিক্যালি শেখানোই হয়েছে এবং একটা কারণ আছে তার পিছে, যে একটু আন্ডার রিইনফোর্স করা হয়। বিকজ স্টিল যদি বেশি থাকে আর কংক্রিট যদি কম থাকে, তাহলে হবে কি কংক্রিট ফেল করে হঠাৎ করে। সো আর্থকুইক ছাড়াও হঠাৎ ফেল করলে তো ইউ ডোন্ট গেট এনি ওয়ার্নিং। বাট স্টিল ফেল করে কতগুলি ওয়ার্নিং দিয়ে, প্রথমে একটু লম্বা হয়, তারপরে একটু ডিফ্লেক্ট করে, তারপরে অনেক সময় মানে দিন অনেক দিন পরে তারপরে ফেল করে। সো ইটস নট সো ইজি টু সাডেন ফেলিওর কখনোই হবে না, যদি ব্যালেন্স ডিজাইন থাকে। অ্যাবসলিউটলি। আচ্ছা, আর একটা কথা উনি বলেছেন যে স্ট্রং কলামস অ্যান্ড উইক বিমস। সো যেটা আমাদের পা, যেরকম আমরা পায়ের উপরে দাঁড়িয়ে আছি, সো পা হ্যাজ টু বি স্ট্রঙ্গার। হাত যদি অত স্ট্রং নাও হয়, বাট চলতে পারাটা, এখন তো দেখা যায় যে হাত ছাড়াও গাড়ি চালাচ্ছে কিংবা ইভেন রিক্সা চালাচ্ছে, কিন্তু পা কিন্তু দরকার হবে, বিকজ তার হেঁটে যেতে হবে কোথাও। তো এখানে কলামটাকে স্ট্রং করা হয়। তাহলে কনক্লুশনে আসা যায় যে ইঞ্জিনিয়ারিং টার্ম অনুযায়ী কলাম ইজ দ্য প্রাইমারি মেম্বার, বিম ইজ দ্য সেকেন্ডারি মেম্বার, স্ল্যাব যেটা ছাদ এটা ইজ দ্য টার্সিয়ারি মেম্বার। এক্স্যাক্টলি। হয়ে যায় কি, যখন ছাদ ঢালাই হয় তখন কিন্তু আমরা খুব মিষ্টি খাই সবাই থাকি, হ্যাঁ। বা ছাদ একটা ক্র্যাক কিংবা কোনো জায়গায় একটু স্যাক করে গেলে আসলে কিছুই না, ইটস ভেরি ইজি টু রিপেয়ার। এটা ভূমিকম্প ছাড়াও হতে পারে, হয়তো ওই ক্র্যাক আগের থেকেই আছে, কোনোদিন খেয়াল হয়নি। ভূমিকম্প হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা গেল যে একটা ক্র্যাক ডেভেলপ। তারপরে অস্থির হয়ে গিয়ে ইস্তেকের কাছে আসলো। ইস্তেক বললো, আচ্ছা আমার একটা কোম্পানি আছে, ওইখানে আপনি একটা কন্ট্রাক্ট করেন, এটা ডাক্তারদের মতো, সরি ডাক্তার উইথ অল ডিউ রেসপেক্ট টু ডক্টরস, একটা বড় প্রেসক্রিপশন দিয়ে দিল যে এই করতে হবে, এই টেস্ট করতে হবে। সেই টেস্ট করাতে অনেক কিছু খরচ হয়ে গেল। বাট আনএথিক্যাল প্র্যাকটিসটা হলো ওখানে যে ইভেন আন্ডারস্ট্যান্ডিং, ইস্তেক সাহেব এটা, সরি আই এম গিভিং ইউ এক্সাম্পল, কমপ্লিটলি ওকে, ইস্তেক সাহেব এটা বুঝেও যে আসলে কিছু চিন্তার কিছু নাই, গোজ ইনটু অল দ্য ডিটেইলস অফ MRI and ডাক্তারিদের সঙ্গে তুলনা করে বলছি, and all the tests করে ঠরে তারপরে দেখা গেল যে না ঠিক আছে। So that is a very, I think, unethical practice. Very much unethical practice. এখন ইস্তেক সাহেব আপনার কাছে একটু আসি, তোমার কাছে একটু আসি। তুমি ডিজাইন করো, প্রায় নিশ্চয়ই এই প্রশ্নটার সম্মুখীন হও যে কত স্কেল ধরে, ক্লায়েন্টরা জিজ্ঞেস করে না যে কত স্কেল ভূমিকম্প ধরে ডিজাইন করা হয়েছে, সেটা কত স্কেল পর্যন্ত থাকবে, এটা তুমি কিভাবে অ্যাড্রেস করো এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি? ওয়েল,
স্যার আসলে আমরা বিল্ডিং যখন ডিজাইন করি আমাদের যতগুলো কোড আছে এগুলো কিন্তু স্যার সব অ্যাক্সেলারেশন বেসড ডিজাইন। অ্যাক্সেলারেশন থেকে আমরা ফোর্সটাকে ক্যালকুলেট করি অ্যান্ড ফোর্স একটু, থেকে সাধারণ ভাষায় বলতে হবে। এক্সেলারেশন মানে অর্থাৎ এক্সেলারেশন। কতটা শক্তি একটা বিল্ডিং এর উপরে একটা আর্থকোয়েক দেয়, কতটা জোরে ধাক্কা দেয়, সেই ফোর্সটা সেই বলটা ধরে আমরা ডিজাইন করি আর কি, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন থেকে অর্থাৎ কতটা জোরে সে ঝাঁকুনি দিচ্ছে, কতটা ফোর্স নিয়ে সে ঝাঁকুনি দিচ্ছে, এবং এই ঝাঁকুনিটাকে একবার বিল্ডিংটা ডিফ্লেক্ট করে আবার আগের জায়গায় আসাকে আমরা একটা ফেজ বলি। তো সে কতটা ফেজ সে কমপ্লিট করছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং তার যে ত্বরণটা, যেটা আমরা জানি যে আমাদের একটা গ্র্যাভিটেশনাল ইয়ে আছে, অ্যাক্সেলারেশন আছে যেটাকে আমরা জি বলি, সেই জি এর কত পার্সেন্ট আছে এটা স্যার ওই কতটা সিভিয়ারিটি জায়গাটা ফল্ট লাইন থেকে কতটুকু দূরে তার বেসিসে স্যার এটাকে ডিফাইন করা আছে। তাহলে আমি একটু সহজ করে বলি জি স্যার। যা আমি বুঝলাম আর কি। জি স্যার। যে ইফ দিস ইজ এ বিল্ডিং, জি একটু স্লেন্ডার জিনিস হলে ভালো হতো। যখন নিচ থেকে এটার ফাউন্ডেশন সরতে থাকে তখন বিল্ডিংটা এরকম এরকম করে খুব বড় স্কেলে দেখলে এরকম এরকম করে হেলে, যেটাকে আমরা অসিলেশন বলছি আর কি। হ্যাঁ, একবার এদিকে যায় একবার এদিকে যায়। অসিলেশন ইন ইউনিট টার্মস ইজ এ ইউনিট পার স্কোয়ার মিটার হোক কিংবা ফিট হোক, এরকম কোনো সেটা অসিলেশন হয়। তো এই অসিলেশনটা হওয়ার পর এটা যাতে আবার আগের জায়গায় ফিরে আসে এবং এই অসিলেশনটা হওয়ার সময় যাতে কোনো বিল্ডিংয়ের ড্যামেজ না হয়, এই ফ্লেক্সিবিলিটিটা রেখে তারপরে তুমি ক্যালকুলেটটা করো। আর্থকোয়েকের শেকিংয়ের মাত্রাটা কত, বা তার যে একটা ওয়েভ তৈরি হয় সেই ওয়েভের আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় অ্যামপ্লিটিউড বলি বা বিস্তার বলি, সেই ওয়েভটা কতটুকু বড় হয়ে আসছে সেটার পরিমাপক হচ্ছে রিক্টার স্কেল। এখন রিক্টার স্কেলের সাথে আমাদের ডিজাইন প্যারামিটারসের ডিরেক্ট কখনো কোনো সম্পর্ক আমি পাইনি, এস্টাবলিশড কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি পাইনি। দো অনেকবার অনেক সময়ে অনেক ইঞ্জিনিয়ারিং পেপারসে কোরিলেট করার চেষ্টা করা হয়েছে, বাট আসলে ওরকম ডিরেক্ট কোনো সূত্র বা কিছু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, বা এটা আসলে প্র্যাকটিক্যালও না। কেন প্র্যাকটিক্যাল না? কারণ রিক্টার স্কেল কিন্তু স্যার মাপছে তার যে অ্যামপ্লিটিউড, যেটাকে সে পরিমাপ করছে সেটা হচ্ছে ওই যে আপনি বললেন যে এপিসেন্টার কোথায়, সে এপিসেন্টারে বসে। বাট এই আর্থকোয়েক যে ওয়েভটা সেটা তো স্যার ট্রাভেল করছে থ্রু দ্য সয়েল, মাটির ভেতর থেকে সেই তরঙ্গটা ট্রাভেল করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তো আমার বিল্ডিংটা যেখানে নট নেসেসারি যেখানে এপিসেন্টার আছে সেটার সাবসয়েল অর্থাৎ মাটির অবস্থা এবং আমার বিল্ডিংয়ের নিচের মাটির অবস্থা সেম থাকবে, বা সে এই ওয়েভটা যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা মাটির অবস্থা সেম থাকবে, নট নেসেসারি। এটা 3 ধরনের থাকতে পারে, 10 রকমেরও থাকতে পারে, আবার 1 রকমেরও থাকতে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে এপিসেন্টার থেকে আমার বিল্ডিংটা কত দূরে আছে, এবং যখন ভূমিকম্পটা হচ্ছে তখন সেটা কোন ধরনের মাটির মধ্য থেকে সেই তরঙ্গটা যাচ্ছে, ভূমিকম্পের ধাক্কাটা যাচ্ছে তার উপরে। এখন আমাদের বিল্ডিং ডিজাইনে যে ফোর্সটা আমাদেরকে বলে দেওয়া আছে বা যে ফ্যাক্টরটা বলে দেওয়া আছে সেইটা বের করা হয়েছে হচ্ছে ডিজাইন বেসিস আর্থকোয়েক, যেটা আমরা বলি ডিবিই। এটা 475 বছরের একটা আর্থকোয়েকের বেসিসে এই জিনিসটা ক্যালকুলেট করে বলা আছে, এবং এটা অ্যাকচুয়ালি এসছে হচ্ছে ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক, যেটা বোধহয় 2000 বছরের জন্য বের করা হয়, সেটাকে স্কেল করে ডিবিইটা করা হয়েছে। তো এই ডিবিইটার জন্য ডিজাইন বেসিস আর্থকোয়েকের জন্য কতটা ফোর্স আমার বিল্ডিংয়ে আসতে পারে, কতটা বল আসতে পারে, সেইটা ধরে স্যার আমরা ডিজাইন করি। এটার সাথে কিন্তু রিক্টার স্কেলের একেবারেই কোথাও কোনো সম্পর্ক নেই আসলে। আমি একটু ডিফার করবো এখানে। রিক্টার স্কেলের সম্পর্ক ডাইরেক্টলি নেই, জি স্যার। ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি আছে। আছে। 4 পর্যন্ত হলে আমরা কিছু টের পাই না, মোটামুটি এরকম একটা সিন হ্যাঁ, আছে। মানে এটার 5 হলে একটু কাঁপবে, একটা ইনডাইরেক্ট কোরিলেশন আছে। হ্যাঁ। সো আবারও তোমার জিনিসটি রিপিট করছি আমি একটু সহজ করে বলার জন্য, যে যখন ইফ দিস ইজ দ্য বিল্ডিং, এক্সেলারেশনটা যখন হয় তখন ফোর্সটা কিন্তু আসে সাইড থেকে, এটা জাস্ট উইন্ড লোডের মতো এই পাশে থেকে সাইড থেকে আসে। So, এবং এটার একদম বেসে সবচেয়ে বেশি ফোর্স, একদম উপরে গিয়ে যেহেতু এটা মাথা দাঁড়াতে পারে, সো আমরা যদি দাঁড়িয়ে থাকি কেউ যদি এসে ধাক্কা দেয় এই মাথার জায়গাটায় সবচেয়ে কম ফোর্স লাগে, আর হাঁটুর নিচে সবচেয়ে বেশি ফোর্স লাগে, পায়ের পাতায় গিয়ে হাইয়েস্ট ফোর্স। সো এখানে হাইয়েস্ট অ্যাক্সেলারেশনের জন্য শেয়ার ফোর্স সবচেয়ে বেশি, অর্থাৎ হরিজন্টাল ফোর্স সবচেয়ে বেশ শেয়ার বলি, বেশ শেয়ার যেটাকে বলি, আর উপরে গিয়ে এই মাথায় এসে কিন্তু একেবারে জিরো হয়ে যায়।
বাট প্রশ্ন রয়ে যাচ্ছে যে তাহলে কি উত্তর দেবে, তুমি একটু বুঝিয়ে বলতে হবে তো তাকে, এত তো লম্বা বলা যাবে না। জি সো হোয়াট উই ডু ইজ দ্য কোর্টস, যারা কোর্টটা করেছে তারা বিভিন্ন সময় সারা বছর ধরে রিসার্চ করছে বিভিন্ন দেশে, তারা রিসার্চ করে এই ফোর্স অ্যান্ড অ্যাজ ইউ হ্যাভ সেড যে এপিসেন্টারের থেকে সেন্টার অফ ফোকাস কত নিচে এবং টাইম পিরিয়ড, জি স্যার। এগুলিকে ফর্মুলেট করে কিছু এম্পেরিক্যাল ফর্মুলা বের করেছে। সেই ফর্মুলাটাকেই কোডে নিয়ে আসছে আরও সিম্পলিফাই করে, অ্যান্ড টাইম লাইন হিস্ট্রি ধরে ওটাকে তখন তুমি অ্যানালাইসিস করো, জি স্যার। which is pretty big analysis, সেটা থেকে তুমি বের করতে পারো যে কত ফোর্স আসছে, এবং সেটার জন্য once you know the force then it's very easy to design, because then you know যে এটা কত রড দিতে হবে, কত কংক্রিট দিতে হবে, কত শক্তি কংক্রিট দিতে হবে। এখন ধরা যাক সেদিন যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি করা উচিত প্রথমে, মানে আমি বলছি বিল্ডিং এর ক্ষেত্রে, বিল্ডিং এর প্রথমে ইউ সি ইউর সেলফ, you are not an engineer, so you find there are certain cracks, so you call somebody, পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, who is a practicing structural engineer or a company, এবং তারা এসে একটা ভিজুয়াল অ্যানালাইসিস করে, which is called ভিজুয়াল অ্যাসেসমেন্ট আমরা visual অ্যাসেসমেন্ট assessment করে। এই ক্ষেত্রে আমি যে একটা জিনিস শেয়ার করার লোক সামলাতে পারছি না, প্যানিকটা কি লেভেলের হয়। আমাকে একজন ছবি পাঠালো, স্যার আমাদের বিল্ডিংটা সবাই বলছে কাজ হয়ে গেছে, তা আমি এখন কি করে বুঝবো? আমি বললাম তোমার কি কোনো বুদ্ধি নাই? তুমি কিছু এক মগ পানি তোমার স্ল্যাবের মধ্যে ঢেলে দাও, ঢেলে দিয়ে দেখো ওটা কাজ হয়ে গেছে, সবাই যাচ্ছে নাকি। কিছু বসে ফোন করছে, স্যার অথবা একটা মানে বল পেন ছেড়ে দাও, তাই তো স্যার কিছু হচ্ছে না। আমি বললাম এই যে লোকে সবাই বললো, তোমরা সবাই প্যানিক হয়ে আমাকে বিল্ডিংটার বাইরে ছবি তুলে পাঠিয়েছে, স্যার সবাই বলছে, এখন আমরা কি করে বুঝবো? সাধারণ বিজ্ঞানতে যে অ্যাপ্লাই করা যায় সেটাও লোকে এদের Exactly, এত সোজা উত্তর। এক গ্লাস পানি ঢেলে দিলে আপনি দেখতে পাবেন যে বিল্ডিং যে কাজ হয়ে, যে কাজ আপনি বাইরে থেকে বুঝতে পারছেন। অনেক আর্কিটেকচারাল বিউটি যে করেছে সেটাকে এখন তো সবাই যেতে ক্যামেরা, সেটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, স্ল্যাবগুলো অল্প অল্প করে ছোট বড় হয়ে গেছে, জিনিসটা বাঁকা দেখা যাচ্ছে, অমুক জায়গার বিল্ডিং কাজ হয়ে গেছে, এই ছবি দিয়ে ফেসবুক ভরিয়ে দিয়ে। স্যার আমি কিছু সরি স্যার, এক মিনিট শেষ করে যে আমাদের এখনের আলোচনাটা আগামী কয়েক মিনিট উইল বি বেসড অন প্যানিক, কিভাবে কমানো যায়, এবং তার থেকে প্রথম হলো যে ইউ মাস্ট কনসাল্ট এ রেকগনাইজড প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যে একটা তার দায়িত্ব নিয়ে একটা ভিজুয়াল রিপোর্ট দেবে, উইচ ইজ কল্ড দ্য ভিজুয়াল অ্যানালাইসিস। হ্যাঁ, তার চোখে থেকে দেখা, মানে একটা ডাক্তার হাত দিয়ে দেখা আর আমরা দেখা তো এক না। জি এক্স্যাক্টলি। সে যদি বলে যে না এটা ঠিক আছে, আর কোনো ফার্দার ইয়ে করার দরকার নেই, এই কিছু রিপেয়ার করলেই হলো, ফাইন, বাট তার ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। অবশ্যই অবশ্যই দরকার হলে এটা কাউন্টার চেকও করানো যায়। তারপরে যদি সে বলে যে না এখানে মনে হচ্ছে যে কিছু প্রবলেম আছে, পার্টিকুলার ইন দ্য কলাম, আমি বারবার বলছি যে কলাম ইজ দ্য ফার্স্ট থিং ওয়ান শুড চেক। অ্যাকচুয়ালি আমি কিন্তু উঠে নিচে গিয়ে প্রথমে পার্কিং লেভেলে কলম, সব কলম, আমি বাইরে বেরো হইনি, রাস্তায় অনেক লোক তখন, তো সব কলমগুলি আগে দেখলাম। ওয়ান্স দ্য কলম স্যার ওকে, তারপরে তো আমার দেখার দরকার নেই তো, দেখার দরকার নেই তো। তো এটা যদি ফার্দার দরকারই হয়, দেন ইউ গো ফর দ্য ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসকে ডিইএ বলা হয়, শব্দটার সঙ্গে আমার মনে হয় দর্শকদের পরিচিত হওয়া উচিত, বিকজ অনেক জ্ঞানীরাই এসে বলবে যে এটা ডিএ করা দরকার, বাট ডিএ ইজ নট এ সিম্পল থিং। ডিএ নর্মালি করা হয় যে একটা বিল্ডিংয়ের ডিজাইন ঠিক আছে কিনা কিংবা শক্তি ঠিক আছে কিনা। কোনো ডিজাস্টার পরে ডিএ করা মানে ওই ডিজাইনের উপরে কোনো এই ধরনের ক্ষতি হয়েছে কিনা, কিংবা সেই ক্ষতি হয়ে থাকলে এখন কি করতে হবে, সো হোয়াট ইউ ডু ইজ ইউ ফাইন্ড আউট কোন কোন জায়গায় হয়েছে। এটা এসে একটু বলবে যে ক্র্যাক দিয়েই তো প্রথমে বোঝা যায়, ভেঙে গেলে তো ভেঙেই গেল। একটা ওই কোন ইউনিভার্সিটি হলের ছবি দেখছিলাম কালকে টিভিতে, ভিডিওতে, অনেক বছর ধরে এক বিমের মাঝখান দিয়ে এত বড় ফাঁক যে উপরে নিচে দেখা যায়।
যেহেতু এটা স্ট্যাটিক অবস্থায় আছে, নাড়াচাড়া করতেছে না, ওই অবস্থায় রয়ে গেছে, বাট দ্যাটস ভেরি রিস্কি। রিস্কি। তো এরকম তো আর দেখা যাবে না, বাট যেটুকু বাইরের থেকে দেখা যায় সেটার জন্য হয়তো ডিইএ করতে হতে পারে। তো এখন ইশতিয়াক একটু আমাকে ইয়েগুলি বলো যে কোন জায়গায় ক্র্যাক কিংবা কোন জায়গায় সিমটম দেখে, আমরা সিমটম দেখে কাশি হলো, তারপরে জ্বর হলো, তাহলে আইদার ডেঙ্গু হয়েছে নাহলে কোভিড হয়েছে, যেরকম আছে না, সেই সিমটমেটিক ইয়েটা কনক্লুশনটা প্রথমে কীভাবে আনা যায়? জি স্যার, আমি স্যার একটু স্যার যেটা বলছিলেন শামসুল একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। জি স্যার, স্যারের সাথে একটু অ্যাড করে যে প্যানিক সৃষ্টি করার যে ব্যাপারটা, আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি যে তাদেরকে বলেছে, রাস্তার মানুষরা বা বাইরের মানুষরা বলেছে যে আমরা দেখেছি আপনাদের বিল্ডিংটা বেশি নড়েছে ভূমিকম্পের সময়। হ্যাঁ, তো যেটা আমার কাছে ফানি লেগেছে যে আসলে আমি যে বিল্ডিংয়ে থাকি না, ভূমিকম্পটা হয়েছেই 10 থেকে 20 সেকেন্ডের জন্য। আমি যে বিল্ডিংয়ে থাকি না তখন তো আমারই জান নিয়ে দৌড়ানোর কথা। আমার তো দাঁড়ায় থেকে এটা দেখারই কথা না যে অন্য মানুষের কার বিল্ডিংটা বেশি নড়ছে, কার বিল্ডিংটা কম নড়ছে। মানে এটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়নি এই ফিডব্যাকটা। নাম্বার 1 হচ্ছে এটা। ওইটা দেখতে গেলে পরে তো বাই দ্যাট টাইম ইউ আর ডেড। এখন বিল্ডিং দোলার কথা যদি বলি, তারপরে স্যার ক্র্যাকটা আসে আসলে। তো আমরা কিন্তু বিল্ডিং ডিজাইন করছি আর্থকোয়েক রেজিলিয়েন্ট ডিজাইন, ভূমিকম্প সহনশীল বিল্ডিং, ভূমিকম্প সহনশীল ভবন। আমরা কিন্তু ভূমিকম্প প্রতিরোধক ভবন তৈরি করছি না, কারণ ভূমিকম্প একটা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। এটাকে কখনো আমরা প্রতিরোধ করতে পারবো না, এটাকে আমরা সহনশীলভাবে বসবাস করতে হবে, মেনে নিয়ে আমাদেরকে থাকতে হবে। তো এই ভূমিকম্প সহনশীল কনসেপ্টের স্যার মেইন যে জিনিসটা হচ্ছে যে আমার বিল্ডিংটা ভূমিকম্পে ডিফ্লেক্ট হবে, ও নড়বে, নড়ে আবার ও আগের জায়গায় আসবে উইথ দ্য মিনিমাম পসিবল ড্যামেজ। দিস ইজ দ্য ফিলোসফি অফ আর্থকোয়েক ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড। সো মিনিমাম ফিজিক্যাল জানমালের ড্যামেজ হবে না, মিনিমাম ফিজিক্যাল বিল্ডিং এর ড্যামেজ হবে, যেটাকে রিপেয়ারেবল, সেটাকেই আমরা ইয়ে বলছি, রেজিলিয়েন্ট বলছি, জি। এবং সেই হিসেবেই ডিজাইন করা হয়। এবং স্যার ধরে নিই যে আমরা পার্টিশন ওয়াল থাকবেই না, ক্র্যাক করবে, পার্টিশন ওয়াল, গ্লাসেস, দে মে ক্র্যাক, কারণ এটা ক্র্যাক করলে কিছু যাবে আসবে না। বিল্ডিং এর স্ট্রাকচারাল বা গ্র্যাভিটি ফোর্স নেওয়ার, তার পারফরমেন্সে, তার সেফটির কোনো ইস্যু এখানে তৈরি হবে না। সো এটা স্যার ধরে নেওয়া হয়। তো এই যে ক্র্যাকের কথা স্যার যেটা বলছেন বা আমরা যেটা বলি, ক্র্যাকটা আসে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা তো আমরা ডাকটেল করে তৈরি করছি, আর্থকোয়েক রেজিলিয়েন্ট স্ট্রাকচারটা আমরা প্রপারলি ডিজাইন করে ডাকটেল করে তৈরি করছি। কিন্তু আলম স্যার যেটা বললেন যে আমাদের পার্টিশন ওয়ালটা তো বিভিন্ন ম্যাটেরিয়ালের হচ্ছে, কোনোটা ব্লকের হচ্ছে, কোনোটা বার্ন ব্রিকের হচ্ছে, সেগুলোর বন্ডিং আমাদের স্ট্রাকচারের সাথে বিভিন্নভাবে হচ্ছে। সো এটা কিন্তু ধরেই নেওয়া হয় যে ও ক্র্যাক করবে, কারণ ও যখন ক্র্যাক করছে সে তো আর্থকোয়েক স্ট্রেসটাকে ভেন্ট করছে থ্রু ক্র্যাকিং, সে ওখানে হিঞ্জ ফর্ম করে দিচ্ছে। তো এই ক্র্যাকটা ভেরি মাচ ডিজায়ারেবল। কোন ক্র্যাকটা আমরা নিতে পারবো না, আমার কাছে মনে হয় স্যার কলাম। ফার্স্ট থিং হচ্ছে কলামে আসতেছে, কলামের ভার্টিক্যাল ক্র্যাকস। এটা থাকলে অবশ্যই সাথে সাথে একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ইন্সপেকশন করাতে হবে, দরকার হলে কিছুটা চিপিং করে দেখতে হবে। ক্র্যাক যদি ক্লিয়ার কাভারের থেকে ভেতরের দিকে প্রপাগেট করে তাহলে স্যার আমাদেরকে তখন এটা রেট্রোফিটে যেতে হবে আর কি, যে কি করে রেট্রোফিট করা যায়। মানে হচ্ছে যে কলামটাকে স্ট্রেংথেনিং করতে হবে, এটা ভেরি মাচ ডুয়েবল, ভেরি মাচ ডুয়েবল। এবং বিম কলাম জয়েন্টটাতে ক্র্যাক, বিম কলাম জয়েন্টে যদি ডায়াগোনাল ক্র্যাকটা আসে, এটা খুবই সিভিয়ার হতে পারে। সো এটা আমাদেরকে রিপেয়ারের ব্যবস্থা আবার বলে রাখা উচিত, ক্র্যাক আসলেই হলো না, দ্য ক্র্যাক দ্যাট প্রোপোগেটস টু দ্য বেইন ইনসাইড অফ দ্য স্ট্রাকচার অর ইনসাইড অফ দ্য মেম্বার। এটা কিন্তু সারফেস ক্র্যাক আসতেই পারে, সারফেস ক্র্যাক প্লাস্টারের জন্য আসতে পারে, টেম্পারেচার সুইঙ্কেজের জন্য আসতে পারে। স্যার যেটা বললেন যে আগে থেকেই থাকতে পারে, হয়তোবা ভূমিকম্পের পরে সেটা আর একটু বেশি বোঝা যাচ্ছে, কিন্তু এটা আগে থেকেই ছিল। আমি এমন জায়গাতে ক্র্যাক দেখেছি, ক্র্যাক হয়ে সাংঘাতিক বলে ক্র্যাকটা ভাই পুরো, আপনি কি করে বুঝলেন পুরো না ভাই, ওখানে ময়লা জমে কালো হয়ে গেছে। কালকের ক্র্যাকে তো ময়লা জমে কালো হবে না, ইনফ্যাক্ট পানির দাগও থাকে, পানির দাগ থাকতে পারে, কিন্তু সেগুলো সব ক্র্যাক এখন সবারই চোখে পড়ছে এবং সেটা নিয়ে একেবারে মানে হইচই, প্যানিক। এবং আরেকটি, আমরা যদি কাউকে একটু বিপদে ফেলতে পারি, আমরা কেন জানি জাতিগতভাবে একটু মজা পাই, এটা আই ডোন্ট নো, না তখন একটু দাম বাড়ে। হ্যাঁ, যে আমি তাকে হতে পারে দাম বাড়ে, ভাই একটু আসেন দেখেন, আমি তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করবো, তা না করে আমি আরো ভীতি। একজন বললো বাড়ি একদিক বসে গেছে, আমি তোমার কি প্লিন্থ লেভেলে, অ্যাপ্রন লেভেলে কি কোনো ফাটা এসছে? অ্যাপ্রন
অ্যাপ্রন না ফেটে তো কোনোভাবে বিল্ডিং বসে যাওয়া সম্ভব না। প্রথম ফাটবে হলে অ্যাপ্রন লেভেল, তখন হয় দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম তাতে করে এটা কনক্লুড করা যায় যে ক্র্যাক হলেই অস্থির হওয়ার কিছু নাই, বেসিক কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখানোর জন্য প্র্যাকটিসিং একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দেখানো উচিত। ওনার মতামত নিয়ে গিয়ে সেটাকে কাউন্টার চেক করা যেতে পারে, এবং তার পরপরই যদি উনি বলেন যে ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে তলেই শুধু যাও, বিকজ এতে কিন্তু ক্ষতিও হয়। ইনভেস্টিগেট করতে গিয়ে যেসব স্যাম্পল নিতে হয় তাতে বিল্ডিংয়ের ক্ষতিও হয়, কাটাছেঁড়া করাই মানে ক্ষতি করা। এখন আমি ইশতিয়াকের কাছে আসবো যে আমরা যে বিল্ডিং ম্যাটেরিয়াল বেসিক্যালি যে কয়টা ইউজ করি তার ভিতরে বেসিক তো হলো দুটা, ওয়ান ইজ দ্য কংক্রিট অ্যান্ড দ্য স্টিল, স্ট্রাকচারের কথা বলছি আমি। তার সঙ্গে ফিনিশিং ম্যাটেরিয়াল তো আরও 1200 আছে। এই কংক্রিট তো একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে মানে উপাদান দিয়ে তৈরি, বিভিন্ন উপাদান। এই কংক্রিটের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং স্টিলের কোয়ালিটি ঠিক আছে কিনা এটা কিভাবে মোটামুটিভাবে অ্যাজ এ লেম্যান কীভাবে বোঝা যায়? থ্যাংক ইউ স্যার ফর ব্রিঙ্গিং দ্য ইস্যু। আমরা আসলে সবাই স্ট্রাকচারাল ডিজাইনটা নিয়ে বেশি কথা বলি, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনের সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা, কনস্ট্রাকশনটা। আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করছি এবং সেটাকে আমরা সাইটের প্রপার ডিজাইন ফলো করে বানাচ্ছি কি না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো কনক্রিটের মধ্যে তো স্যার আমার থাকতেছে বড় পাথর থাকছে, আমার বালি থাকছে, আর সিমেন্ট থাকছে। এই সিমেন্টটা ভালো কোয়ালিটির হওয়াটা খুব জরুরি। এটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে স্পেসিফাই করে নিতে হবে যে কোন কোয়ালিটির সিমেন্ট সে ইউজ করবে কোন স্ট্রাকচারের জন্য, এবং ওইখানে সিমেন্টের প্যাকেটের গায়ে আমাদের স্পেসিফিকেশন থাকে, সেটার সাথে মিলে নেওয়াটা খুব জরুরি কেনার সময়। আমরা যখন বালি ব্যবহার করছি, এই বালিটা যতটা সম্ভব দানাদার হতে হবে, পরিষ্কার হতে হবে, অর্থাৎ বালির মধ্যে কাদা বা পাথর বা অন্যান্য ম্যাটেরিয়ালটা থাকা যাবে না, এটা দেখে নিতে হবে। আমরা যখন পাথর ইউজ করছি, এটা পাথর হতে পারে, এটা ব্রোকেন সুইঙ্গেলস হতে পারে, ডিপেন্ডিং অন কোন ধরনের আমরা ঢালাইটা করব। এইটা আমাদের স্ল্যাগ হতে পারে, যেটা আমাদের কোড আমাদেরকে প্রেসক্রাইব করে দিচ্ছে। তো সেইটার প্রপার গ্রেডেশন, অর্থাৎ সেটার সাইজটা ঠিক আছে কি না। আমরা বলি 3/4 ইঞ্চি ডাউনগ্রেড 60%, এই জিনিসটা সাইজটা ঠিক আছে কিনা এটা কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে যাচাই করে দেখতে হবে। এবং সেই সাথে আমরা যদি সাদা চোখে দেখি যে সেখানে অন্য কোনো পাতা বা অন্য কোনো মরা পাথর, অন্য কোনো ইমপিউরিটিস যেটা ওইটার অংশ না, এরকম কোনো জিনিস যাতে সেখানে থেকে না যায়, বা জিনিসগুলোর সাইজের ডিফারেন্স যাতে অনেক বেশি না হয়, যাতে সিমিলারলি একই ধরনের সাইজের থাকে, এই জিনিসগুলো আমরা ভিজুয়ালি দেখে প্রকিউর করতে পারি। তারপর যদি আসে রডের কথা, যেটাকে আমরা রেনফোর্সমেন্ট বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, এই রেনফোর্সমেন্টের বেশ কিছু টেস্ট আছে। আমরা যে ব্র্যান্ডেরই রড ইউজ করি না কেন, এটা আমরা ম্যানুফ্যাকচারদের কাছ থেকেও নিতে পারি। এটা আমি যেটা প্রিফার করবো যে যারা ব্যবহার করছে তারা এটা স্যাম্পলিং করে নিবে প্রতিটা চালানের সাথে। তো সেখানে আমরা ইলংগেশন, যেটাকে আমরা টান দিয়ে দেখতে পাই, টানের একটা টেস্ট আছে। রডটাকে বেন্ড করে আবার সেটাকে সোজা করে আবার বেন্ড করার একটা টেস্ট আছে, যেটাকে আমরা রিবেন্ডিং বলি। তো রড, যেটা ফিলোসফি হচ্ছে ভূমিকম্পের, যে রডটাকে নমনীয় হতে হবে, ব্রিটেল হওয়া যাবে না, অর্থাৎ সেটাকে বাঁকানোর ক্যাপাসিটি থাকতে হবে, সেটাকে বিভিন্ন শেপে বাঁকিয়ে আবার সোজা করার ক্যাপাসিটি থাকতে হবে। কারণ ভূমিকম্পের যে সাইক্লিক লোডটা আসে, অর্থাৎ বিল্ডিং যে নড়বে আবার আগের জায়গাতে আসবে, এই রডটা যাতে এই সময় ভেঙে না যায়, মট করে ভেঙে না যায়, সে যাতে এই কম্পনটাকে সহ্য করতে পারে, এই যে দোলাটা এটাকে যাতে সে সহ্য করতে পারে। তো এই কোয়ালিটিটা আমাকে রডের মধ্যে থাকতে হবে। এবং এই রডেরও স্পেসিফিকেশান আছে যে কোন ধরনের রড এখানে কোথায় ইউজ করা যাবে। টাইতে একটা গ্রেডের রড ইউজ করতে হবে আমাদেরকে, মেইন কলামে এক ধরনের ইউজ করতে হবে, বিমে এক ধরনের ইউজ করতে হবে। তো এইটা প্রত্যেকটা ডিজাইনে, স্ট্রাকচারাল ডিজাইনে স্পেসিফিক্যালি এটা বলে দিতে হবে, এবং কেনার সময় এটা ফলো করে কিনতে হবে। এবং সেই সাথে কনক্রিট কোয়ালিটি এনশিওর করার বিভিন্ন টেস্ট আছে। আমরা সিলিন্ডার টেস্ট করতে পারি, আমাদের সাইটে সিলিন্ডার থাকতে পারে, আমরা স্লাম টেস্ট করে নিই। তো এই টেস্টগুলোর মাধ্যমে আসলে আমাকে কনক্রিটের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। সেই সাথে থাকে স্যার কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ডিউরিং ঢালাইয়ের সময়, কিউরিংয়ের সময়। কিউরিং একটা বড় ফ্যাক্টর থাকে স্যার। আমরা যখন রেডিমিক্স ইউজ করি, সেই রেডিমিক্স প্ল্যান্টটা সাইট থেকে কতটুকু দূরে, সেখানে কোন ধরনের রিটার্ডার ইউজ করা হচ্ছে,
সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইমকে বড় করার জন্য কোন ধরনের রিটার্ডার আমরা ইউজ করছি, তার কি ইফেক্ট এখানে আসছে, এই জিনিসগুলো স্যার একজন ইঞ্জিনিয়ারকে সুপারভাইজ অবশ্যই করতে হবে সাইটে। সো এখানে একজন সাদা চোখে একজন মানুষ এটাকে সব কিছু বুঝতে পারবে, এটা আসলে আমার কাছে মনে হয় না যে দিস ইজ পসিবল। দেয়ার হ্যাজ টু বি ইনভলভ টেকনিক্যাল পার্সন দেয়ার। থ্যাংক ইউ ইস্তাক। আমি তুমি যা বললে এতক্ষণ এই একই জিনিস আমি একটু ছোট্ট করে রিপিট করি, মোর সিম্পলার ল্যাঙ্গুয়েজ। দর্শকরা সবাই যে ইঞ্জিনিয়ার হবে এমন তো কোনো কথা নেই। সেটা হচ্ছে যে আমরা যখন কংক্রিট কোনটাকে বলি, কংক্রিট মানে এটা এমন একটা শক্ত জিনিস, কংক্রিটের মতো শক্ত। এই কংক্রিট তৈরি করি আমরা বেসিক্যালি 3টা ম্যাটেরিয়াল দিয়ে। একটা হচ্ছে সিমেন্ট, একটা হচ্ছে স্যান্ড, বালু, আর আরেকটা হচ্ছে পাথর। মানে পাথরটাই অ্যাকচুয়ালি পুরো লোডটাকে নেয়। পাথর আর ছোট পাথরের আবার কয়েকটা সাইজ থাকে, যেটাকে আমরা গ্রেডেশন বলি। সো 3/4 ইঞ্চ ডাউন মানে সবচেয়ে বড় পাথরটা 3/4 ইঞ্চ হবে, তারপর একটা 1/2 ইঞ্চ হবে, তারপরটা তার থেকে আরেকটু ছোট হবে, এরকম গ্রেডেশন করা আছে। সো এই পাথরের গ্রেডেশনটাও দেখে নিতে হবে। এবং এইটার ফিলার ম্যাটেরিয়াল মানে এই পাথরের ভিতরে যে জায়গাটা সেটাকে ফিল করবে বালু। বালুরও আবার বড় মোটা বালু আছে, আবার পাতলা বালু আছে। মোটা বালু পাতলা বালু মিশে আমরা মিক্স ডিজাইন যেটাকে করি। ইন্টারেস্টিংলি সিমেন্টের সবচেয়ে বেশি গুরুত্ব, কিন্তু সিমেন্ট কিন্তু শেষ পর্যন্ত থাকে না। সিমেন্ট এই বন্ডিংটা করে সে চলে যায়, হাইড্রেশন হয়ে সে বাতাসে উড়ে চলে যায়। আমরা অনেকেই মানে নর্মালি আমরা কিন্তু ভাবি যে সিমেন্ট রয়ে আছে, বাট সিমেন্ট কিন্তু আর থাকে না, সিমেন্ট বিকামস বালু অলসো। তো এই কোনো ফিলার ম্যাটেরিয়াল সবগুলি যদি ফিল করে ফেলে দেন ইট বিকামস এ কংক্রিট থিং, আমরা যেটা বলি শক্ত একটা কংক্রিট থিং। সো এই কংক্রিট থিংটাকে আবার স্টিলের সঙ্গে আমরা খাপ খাওয়াই দিই, হ্যাঁ, একসঙ্গে ঢালাই করে কিংবা কাস্টিং করে। সো স্টিলটার আর কংক্রিটটার একটা জিনিস, একটা ধর্ম ইজ ভেরি কমন, সেটা হলো এটা এলংগেশন সেম। মানে এটার আরো ইঞ্জিনিয়ারিং টার্মে বলতে গেলে পরে 0.00335, এটা হচ্ছে দুটাই একই সমপরিমাণ বড় কিংবা ছোট হয়। এই জন্য এই একটা ধর্মের জন্য মানে হাজব্যান্ড ওয়াইফে বিয়ে হলে যেরকম একটা কিছু কমন থাকে, সেরকম একটা ধর্মের জন্য এই দুটা খুব ভালো কাজ করে একসঙ্গে। এখন স্টিলটা তোরা কিভাবে হবে তোমার কথা অনুযায়ী, যে স্টিলের আমরা তো প্রিডিটারমাইন্ড করে নেব কংক্রিটের কত ক্যাপাসিটি, 4000 PSI, PSI হচ্ছে পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। তো 4000 PSI ধরে তুমি করলে, করার পরে সাইটে এবং প্রজেক্টে আবার সেগুলিকে কাস্টিংয়ের সময় স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়, জাস্ট ব্লাড স্যাম্পল সেরকম টেস্ট করা হয়। ওটা 4000-এর উপরে হবে কিছু, বাট নিচে হতে পারবে না। আর এটারও আরো ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, যেটা দিয়ে দেখা যায় যে অ্যাভারেজে ঠিক আছে স্যাম্পলিং করে। আর স্টিলের জন্য স্টিলটা টানলে পরে কতটুকু বড় হয়, উইচ ইজ কল্ড এলংগেশন। এবং এলংগেশনের পরে এটা একটা ইল পয়েন্টে আসে, টানতে টানতে এক জায়গায় এসে থেমে যায়, ভাঙে না, সেটাকে আমরা ইল পয়েন্ট বলি। সো স্টিলের স্ট্রেন্থ যদি 60,000 PSI হয়, তাহলে দেখা যায় 40,000-এ এসে এটা না 60,000-এ এসে এলংগেট থেমে যাবে। তারপরে কিন্তু আরো 10,000 আবার স্ট্রেন্থ গেইন করবে। এই গেইনটাই হলো আমাদের সেফটি টাইম। আরো 10,000 গেইন করে ওইটাও যখন পার হয়ে যায় 70,000, তখন এটা ছিঁড়ে যায়। সো এই জিনিসগুলি স্টিলের একটা টেস্ট। আর একটা হচ্ছে এটা কতখানি ব্রিটল, হ্যাঁ, এটা যেহেতু এটা আর্থকুইক কেন যে কোনো সময় এটা হ্যাঁ এটার কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। এটা দেখার জন্য আমরা বেন্ড করলে পরে আবার রিবেন্ড করলে পরে ওই বেন্ডিং এর জায়গাটা ক্র্যাক হয় কিনা। তো আমার আঙ্গুলটা এরকম আছে, ইটস বেন্ডিং এন্ড ইটস কামিং টু ইটস ওন প্লেস। আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করে দিয়েছে, কোনো ব্যথাও লাগে না, কোনো অসুবিধাও হয় না। এটা যদি স্টিফ হয়ে যায় তাহলেই তো ব্যথাও আরাম হবে, অসুবিধাও হবে। এখন যারা কংক্রিট তৈরি করেন, যারা রেডি মিক্স কেনেন, আমি ওর কথাগুলি রিপিট করছি আর কি, তারা ওখানে কি করছেন সেটা তো আমি অন্ধকারের ভিতরে যখন ট্রাকের পর ট্রাক আসে আসলে ওইভাবে দেখতে পাচ্ছি। সো আমাদের প্র্যাকটিসে আমরা ওখানে লোক আলাদাভাবে রেখে দিই,
তারা ইচ্ছা করে করবে এরকম করে কথাটা ভুল করে করতে পারে, ইচ্ছা করেও করতে ইচ্ছে পারে। করে করতে পারে। এখানে নানার শুভঙ্করের ফাঁকিও আছে। তারপরে এটা ট্রান্সপোর্টেশন টাইম, হ্যাঁ, কংক্রিটটা তো ম্যাক্সিমাম 1 ঘন্টার বেশি টাইম দেওয়া উচিত না আর কি। হ্যাঁ, তার জন্য কিছু কেমিক্যাল দেওয়া হয় যাতে তারপরেও এটা তরল থাকে। জি তারপরও দেখা যায় যে আমাদের ট্রাফিক সব কিছু মিলে অনেক সময় লেগে যেতে পারে, এবং ওই সময় লাগলে কিন্তু ওই কংক্রিটটা ইউজ করা যাবে না। যাবে না, যাবে না। সো দিস ইজ অ্যানাদার থিং টু বি স্টিল। সো এটা গেল কনস্ট্রাকশনের বেলায় মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আর কি। থ্যাংক ইউ স্ট্যাক। ফাইনালি আমি আমাদের বড় ভাইয়ের কাছে ফিরে আসব। সেটা হচ্ছে যে সবই তো আমরা করলাম, কংক্রিটের বিম, কলাম, ছাদ করে ঠোরে একটা প্রপার ডিজাইন, প্রপার কোড টোড মেনে হুক দিলাম, সবগুলি একদম সুন্দর করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, সব সহনীয়। তারপরে গিয়ে আমরা বাউন্ডারি ওয়ালটা ব্রিকের করে ফেললাম। আর ছাদে গিয়ে আরেকজন বুদ্ধিমান এসে বললো যে ভাই এটা ব্রিক দিয়ে এত বড় প্যারাপেট, এত বড় parapet, এত আদলা ইট বেঁচে গেছে সাইটে। ইট বেটে আছে, তো এটা দিয়ে করে ফেলি, ওটা দিয়ে করলে সুন্দর মিলে গেল। বাট আনফর্চুনেটলি এই প্যারাপেটের ব্রিক পড়েই এবং এই বাউন্ডারি ওয়ালের ব্রিক পড়েই 21শে নভেম্বরে যে মৃত্যুটা ঘটলো, যাদের কোনোই দোষ নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবং এটা যে কোনো পারলেই হতে পারে। আমরা দেখি যে কোনোই দোষ ছাড়া, দোষ বলতে মানে যিনি এটা ইউজও করেন না, তাদের উপরে এফেক্টটা সবচেয়ে বেশি এসে পড়ে। সেটা মেট্রো রেলের ডাম্পার হোক আর ফ্লাইওভার থেকে জিনিস পড়ে যাওয়া হোক আর কি। সো এই ব্যাপারে সচেতনতা এবং রেগুলেশন কিভাবে আনা যায়? সার্টেন পয়েন্টস which are non-structural, but it has to be strong enough. আমাদের কিন্তু যখন একটা ভূমিকম্প হয়, হইচই করে ব্যাপক আলোচনা স্ট্রাকচার নিয়ে, এই যে ডিএ করতে যাব, এটা করতে যাব, কিন্তু এই যে আপনি যেটা বললেন যে বাউন্ডারি ওয়াল, প্যারাপেট, এরকম অসংখ্য জিনিস আছে। আমাদের গ্যাস লাইনের ব্যাপারটা কি, ওখানে কি আমার ফ্লেক্সিবল কানেকশন আছে? ওখান থেকে তো গ্যাস বেরোবে। ইভেন আমরা আজকে এটা আলোচনা করতে গিয়ে দেখলাম, আমি আমার অ্যাপার্টমেন্টের মধ্যে আছি এবং আমি একটা ভালো জায়গা দিয়ে দাঁড়িয়ে আছি, বিল্ডিং কাঁপছে, আমাদের প্রত্যেকের বাথরুমের উপর একটা করে গিজার আছে। হ্যাঁ, এবং ওই গিজারের এটা ফেল করলো, পরে গরম পানি, আমি দাঁড়াতে পারছি না, আমার পায়ের তলায় গরম পানি, ফুটন্ত পানি আসছে। তো এগুলো তো আরো অনেক বিষয় আছে। আমরা কিছু হলেই কেবল স্ট্রাকচার নিয়ে হইচই করছি কেন? বাকি জিনিসগুলো তো আমাদেরকে করতে হবে। There should be auto shut system of certain facilities, like geyser is one, electric, পুরো electric circuit is হ্যাঁ। And also এই যে আরেকটা ব্যাপার, কিছু কিছু অনেক বাড়ি আজকাল ডিজাইন করা হচ্ছে প্রপার ডিজাইনার দিয়ে, কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইটে কোনো কোয়ালিফাইড লোক নাই। যে যেটা আপনি বলছিলেন, এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওইটা হলো অর্ধেক কাজ। আপনি বাজার করেছেন, ভালো ঘি কিনেছেন, ভালো ই করেছেন, কিন্তু রান্না করার সময় আপনি ফখরুদ্দিনকে না ডেকে আপনি আমাকে ডেকেছেন। আই মেসড আপ এভরিথিং। অনেক বিল্ডিং এর কিন্তু এই ঘটনা ঘটেছে। ডিজাইন ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, কিন্তু কংক্রিটের চেহারা দেখে আপনার কান্না পাবে, এটা কি করে এরকম বানাবো, রডের ক্লিয়ার কভার নাই। অ্যান্ড টু দ্যাট এক্সটেন্ট এই যে মিয়ানমার আর থাইল্যান্ডে কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, কেন থাইল্যান্ডে কম ড্যামেজ হলো আর কেন মিয়ানমারে বেশি ড্যামেজ হলো, এটার একটা অ্যানালাইসিস আমার করা আছে, which is আর একটা পর্বে দেখাবো। একটা ছোট্ট কথা বলতে চাই যে ওই থাইল্যান্ডের বিল্ডিং, টল বিল্ডিংগুলিতে সুইমিং পুল অ্যাকচুয়ালি অ্যাক্টেড অ্যাজ এ ড্যাম্পার। মানে যখন এদিকে চলে যায় কাঁপানির জন্য, তখন এদিকে সুইমিং পুলের পানি ওটাকে ঝাঁকি দিয়ে আবার এদিকে নিয়ে আসে। It helps to bring back to the original. এখন কোনো একটা অথরিটির থেকে এরকম ইনস্ট্রাকশন আসছে কোনো একটা বিল্ডিং মার্গের কাছে যে সব সুইমিং পুলের পানি ফেলে দেন। ওনাদের থিঙ্কিং প্রসেস কি যে এটা ফাংশন অফ টোটাল লোড অফ দ্য বিল্ডিং, which is right. হ্যাঁ, তো সেই জন্য পানি কমিয়ে দিলে ফাংশন করে যায়। আরে ভাই, ওই ভূমিকম্প তো হয়ে গেছে, এখন তো ড্যাম্পার হিসাবে কাজ করবে। এখন তো এটা আবারও যদি আসে, ইট ইজ ইভেন বেটার এখানে পানি রাখা, তাই না? সো সেই জন্যই বলছি যে উইদাউট নোয়িং, গিভিং এনি মেসেজ ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং আমি মনে করি ফর এনি ডিজাস্টার। মানুষের শরীরের জন্য যেরকম এক্স্যাক্টলি আন্দাজে ওষুধ খাওয়া যেরকম ক্ষতিকর, এরকম আন্দাজে ইঞ্জিনিয়ারিং করাটাও ক্ষতিকর। আমি ওষুধের উপরে সেদিন একটা পড়ছিলাম, ওষুধের উপরে লেখা থাকে না, লাস্টে একটা প্যারাগ্রাফ লেখা আছে যে ইভেন ইফ ইউ
any of your patient have the same symptom, do not prescribe without a প্রফেশনাল ডক্টর। মানে আমারও জ্বর আসছে, তোমারও জ্বর আসছে, রাইট। আমার নাপা খেয়ে চলে গেছে, আমি বললাম তুমি নাপা খেয়ে নাও। But নাপা আমার যে ডেঙ্গু, আমি না পাকে মারা তোমার গেলাম, যদি ডেঙ্গু, নাপা খেয়ে তুমি মারা গেলাম। হ্যাঁ, রাইট। তো দিস ইজ এ ভেরি ভেরি কমন থিং, হ্যাঁ, অ্যান্ড উইচ হ্যাজ টু বি, এটা সোশ্যালি অ্যাওয়্যার করতে হবে আর কি। সোশ্যালি অ্যাওয়্যার করা দরকার। সোশ্যালি অ্যাওয়্যার করতে হবে, এবং আমাদের যে চেক পয়েন্টগুলি আছে তার ভিতরে এটাও দেখতে হবে, প্যারাপেট ওয়াল, বাউন্ডারি ওয়াল অ্যান্ড আদার থিংস উইচ আর ভেরি মাচ রিলেটেড টু হিউম্যান ইন্টারাকশন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, সেগুলিও যেন ওইভাবেই প্রপার ডিজাইন করা হয় উইথ প্রপার স্ট্রেংথ। তারপর আমাদের অনেক বাড়িতে দেখবেন পট প্ল্যান্ট ঝুলানো আছে বাইরে থেকে, রেলিং গ্রিল থেকে ঝুলিয়ে দেওয়া আছে। এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। এগুলো ভয়াবহ জিনিস যে আপনার গাছ ঝুলিয়ে রেখেছেন, মানে প্যারাপে গ্রিলের সাথে একটা হুক দিয়ে ঝুলিয়ে রেখেছেন, লতা হয়েছে, কিন্তু ভূমিকম্পের সময় তো ওটা মাথায় পড়বে আপনার। তারপরে টাইল দিয়ে বাইরের সারফেস আপনি টাইল দিয়ে, ভার্টিক্যাল টাইল তো পড়ে যায় এমনি, এবং এটা এমনি পড়ে যায়, ভূমিকম্পের সময় আরো বাড়ানো হয়ে যায়। তো মোটামুটি আমরা একটা জিস্ট কভার করতে পেরেছি। কারো কিছু জানা থাকলে আমাদের পডকাস্টের কমেন্টে আসতে পারে, হ্যাভ মোর ডিসকাশন অন দ্যাট। আর আজকে টেক অ্যাওয়েটা হচ্ছে, নাম্বার ওয়ান আমি বলি আর কি, নাম্বার ওয়ান যে ওয়েন দের ইজ এ আর্থকুইক, প্যানিক যতটুকু কমানে আনা যায়, দৌড়াদৌড়ি যতটুকু কম করা যায়, এবং টেবিলের নিচ হোক কিংবা কোনো উঁচু জায়গায় যেটার উপরে, এটা এই জন্য বলে যে ছাদের প্লাস্টারগুলি খুলে না পড়ে, কিংবা কোনো মাথায় আঘাত পড়ে সবচেয়ে মারাত্মক, কিংবা কোনো আলমারি টালমারি এসে না পড়ে। জাপানে তো অ্যাকচুয়ালি আলমারিগুলিকে ওয়ালের সঙ্গে একদম আটকানো থাকে। দেওয়া হয়। একটা কথা বারবার আসছে, ড্রপ কাভার হোল্ড, অর্থাৎ আমি বসে পড়বো, আমি মাথাকে কাভার করব। আর কিছু না থাকলে পরে ইউ আর ইন এ শপিং মল কিংবা গ্রসারি, যেখানে অনেক শেলফ আছে জিনিস এসে পড়তে থাকে, সেখানে মাথায় হাত দিয়ে ইউ জাস্ট গো ডাউন জাস্ট লাইক দ্যাট। জাপানিজরাও তো এটা ভূমিকম্প কয়েক মিনিট পর পর হয়, অ্যান্ড ওরা এটা বাইবেলই ফলো করে কিন্তু। আচ্ছা, সেটা তো গেল ভূমিকম্প আসার পর পর। If it is your own house or where you are living, if you want to really check it out, you check it out yourself and find out, and then you call a proper আবার বলছি সার্টিফাইড ইঞ্জিনিয়ার who is an expert, না হলো এনাফ জ্ঞান রাখে সম্বন্ধে। উনি দেখার পর উনি যদি মনে করেন না এটাকে আরো ফার্দার পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে, only then you go for কাটাকাটি, otherwise কাটাকাটি will damage the building, and এটা যা আছে সেটার থেকে আরো খারাপের দিকে যাবে। আর খামাখায় why you will waste money, and এটা দিয়ে কিন্তু আরেকটা ব্যবসা আরম্ভ হয়েছে, সেটি মানে আমি শামসুল আলম আর ইস্তেক মিলে একটা কোম্পানি খুলি, যার যা কিছু আছে নিয়ে আসো, আমরা দেখে বলে দিচ্ছি, তারপর এখানে 200 টেস্ট দিয়ে দিই, তারপরে শেষে গিয়ে বলে ভয় দেখা দিই, তারপরে শেষে গিয়ে বলে যে না সব ঠিকঠাকই আছে। এই জিনিসটা যেন না হয়, এটা ইঞ্জিনিয়ার হয়েও আমি এই বদনামটুকু করে দিলাম আর কি। না, এটা ঠিকই, মানে যেরকম মানে এখন তো ক্যামেরা সবার ইয়েতে আছে, ফেসবুক সবার ইয়েতে আছে, প্রত্যেকে ওপিনিয়ন দিচ্ছে প্রত্যেকে, এটা এবং যেটাকে প্যানিক ক্রিয়েট করছে, মানে এরকম প্যানিক ক্রিয়েট করছে, লোকে বিল্ডিংয়ের ছবি দিয়ে বলছে বিল্ডিংটা কাজ হয়েছে, ওই বাসিন্দা মনে করছে সত্যি কাজ হচ্ছে না, কী করে বুঝবো? সো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা নিজেরা সবাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও যে এই প্যানিক ক্রিয়েট করে এবং আননেসেসারি মানুষকে ভয়ের মধ্যে ফেলে দিয়ে ভালোর থেকে খারাপটা বেশি না করে ফেলি, এবং এটা যেন কোনো ভয় দেখানো ব্যবসায় পরিণত না। এক্স্যাক্টলি, আমি খুব স্ট্রেট ওয়েতেই বলছি আর কি, বিকজ আলহামদুলিল্লাহ আমরা নিজেরা কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার স্কিল অ্যান্ড আওয়ার ওয়ার্ক। সো আমাদের যদি দরকার হয়, উই গো টু এ ইনস্টিটিউট অর এ প্লেস ওয়্যার মোর রিসার্চ আর ডান। এক্স্যাক্টলি, তার মানে সব কিছু হলে পরেই মানে শহরের 6 লক্ষ বাড়িতে একটা দেখলাম 6 লক্ষ বাড়ি পরীক্ষা করে দেখতে হবে, এটা ইমপ্র্যাকটিক্যাল। অ্যাবসলিউটলি 100 বছর উপর লাগবে, আমি রাফ হিসাব করে দেখেছি, করে কি লাভ? আর কোনো লাভ নেই, তার ভিতরে আরো 100টা ভূমিকম্প। এবং আমরা সামনে যে শহর আমার গড়ে উঠছে, পূর্বাচল, বসুন্ধরা, ওখানকার জন্য আমরা কি করছি? আমরা ওখানে সাবধান হচ্ছি না কেন? জলসিঁড়ি,
এই জন্য আমি আমার একটা চ্যানেলের ইন্টারভিউতে বলেছি হ্যাঁ যে আপনারা ডেভেলপার কিংবা ইঞ্জিনিয়ার বিল্ডিং নিয়ে, অত ইঞ্জিনিয়ার বিল্ডিং বলতে যেটা engineering design, সেটা নিয়ে অত চিন্তিত হবেন না। ওইটা নিয়ে কনসার্ন না হয়ে যেগুলি দেখেই মনে হয় যে দেয়ার ইজ এ প্রবলেম, কিংবা যারা বলেন যে আমাদের এখানে প্রবলেম হচ্ছে, সেগুলি নিয়ে কনসার্ন হন। যেটা দরকার সেটা যিনি থাকেন উনি নিজেই জানাবেন, নিজেই জানাবেন, রাইট। ওনাকে আপনারা হয় আশ্বস্ত করেন কিংবা নেক্সট কি করতে হবে বলেন। আগেই ক্যান্সার হয়েছে বলে হ্যাঁ মানুষকে না, মধ্যে কারা জানি বললো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে রেড, ইয়েলো এবং গ্রিন মার্ক করে দিবে। এটা তো মারামারি শুরু হবে তো। দিস ইজ রিয়েলি ভেরি মানে খুবই আনপ্রফেশনাল কথা। এটা কোভিডের সময় যেরকম হয়েছে, কোভিডের সময় যেরকম হয়েছে, এটা শুনে তারপর হার্ট ফেল করে কয়েকজন মরে গেছে। হ্যাঁ, যে এটা কি ব্যাপার, রেড গ্রিন করে সম্ভব এটা একটা শহরের মধ্যে? তো ইনশাআল্লাহ উইল বি এবল টু, আল্লাহর রহমত আছে বাংলাদেশের উপরে, উইল বি এবল টু হ্যান্ডেল দিস প্রবলেম ফর নাও অ্যান্ড ফর ফিউচার। এই বলে দর্শকদের সবার কাছ থেকে আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া প্রার্থনা করে মগরিবের টাইম হয়ে গেছে, আজকে শেষ করছি। থ্যাংক ইউ শামসুল আলম অ্যান্ড থ্যাংক ইউ ইশতিয়াক। অনেক ধন্যবাদ, আবার আপনাকে দেখা অনেক হবে ধন্যবাদ ইনশাআল্লাহ। স্যার। Thank you. অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা এর পরের পর্বে আবার আলোচনা করব, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড উইথ বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই ইন নেক্সট সেশন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।